আসসালামু আলাইকুম। আজকে আমরা আমাদের ম্যাজিক ম্যাথ বইয়ের 3 নাম্বার টপিক, এই 3 নাম্বার টপিকে আছে মৌলিক সংখ্যা, সহমৌলিক সংখ্যা, এগুলো নিয়ে আলোচনা করব। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আজকে এই টপিকটার উপরে কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেলে আপনারা ম্যাজিক ম্যাথ বই থেকে আপনারা কিন্তু প্র্যাকটিস করতে পারবেন। এই যে আমাদের ম্যাজিক ম্যাথ বইটা আছে, এইখানে 3 নাম্বার টাইপে এই যে আমাদের প্রচুর পরিমাণে এমসিকিউগুলো দেওয়া আছে, যেগুলো বিভিন্ন পরীক্ষায় এসছে, এগুলোর আবার ব্যাখ্যা সহ অ্যান্সারও দেওয়া আছে। এগুলো আপনারা করে ফেললে একেবারে ক্লিয়ার হয়ে যাবেন এবং এখান থেকে অবশ্যই প্রত্যেকটা পরীক্ষাতেই কোশ্চেন আসে। তো এই যে ম্যাজিক ম্যাথ বইটা, এইটা যারা এখন পর্যন্ত কিনেননি আপনারা আপনাদের নিকটস্থ লাইব্রেরিতে খোঁজ দিলেই বইটা পাবেন। আর হচ্ছে এই বইটা অনলাইনে যদি ক্যাশ অন ডেলিভারিতে অর্ডার পেতে চান তাহলে 01320820854 এই নাম্বারে ডায়াল করতে পারেন। আসেন আমরা তাহলে স্টার্ট করি। আচ্ছা, আমি প্রথমত যেই জিনিসটা আপনাদেরকে আগে শেখাবো সেটা হচ্ছে সহমৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যার আগেই আমি শেখাবো হচ্ছে সহমৌলিক সংখ্যা। সহমৌলিক সংখ্যার ইংরাজিটা কি জানেন? কো প্রাইম নাম্বার। প্রাইম নাম্বার মানে হচ্ছে মৌলিক সংখ্যা, সহমৌলিক সংখ্যা মানে কো প্রাইম নাম্বার। হ্যাঁ, ওকে। তো এইটা সবচেয়ে সহজে শেখার উপায়টা আমি একটু পরে বলছি, আগে সিস্টেমটা বলি। এটা আসলে কারা? সহমৌলিক সংখ্যা হচ্ছে এক জোড়া সংখ্যা যাদের মধ্যে এক বাদে আর কোনো সাধারণ গুণনীয়ক নাই। কীরকম? মনে করেন আপনাকে আমি যদি বলি দুইটা সংখ্যা, একটা হচ্ছে 2 আর একটা মনে করেন 3। আচ্ছা, বলেন তো 2-এর গুণনীয়কগুলা কী কী? আপনারা জানেন যে 2কে 1 দিয়ে ভাগ করা যায়, 2কে 2 দিয়েও ভাগ করা যায়, ঠিক আছে? তাহলে আবার 3কে কি? 3কে 1 দিয়ে ভাগ করা যায়, 2 দিয়ে তো ভাগ করলে পূর্ণ সংখ্যা আসবে না, 3কে 3 দিয়েও ভাগ করা যায়। তাহলে দেখেন এই দুইটারই মধ্যে কমন পড়ছে কোন গুণনীয়কটা? এক বাদে কি আর কোনো সাধারণ গুণনীয়ক আছে? নাই। তার মানে আমরা এই 2 আর 3কে বলবো হচ্ছে সহমৌলিক সংখ্যা। ক্লিয়ার? বুঝছি। তাহলে আমরা এটাকে কি বলবো বলেন তো? সহমৌলিক সংখ্যা। আচ্ছা, এইটাকে আরও তাড়াতাড়ি আপনাকে যদি চিনতে হয়, আপনি আরও একটা প্রসেসে চিনতে পারবেন। সেটা কি? এই 2 আর 3 উপরে নিচে লিখবেন। যদি দেখেন কাটাকাটি যায়, 2 আর 3 কি কাটাকাটি করা যাবে? এমন কোনো কি সংখ্যা আছে যেটা 2কেও ভাগ করা যাবে, 3কেও ভাগ করা যাবে, একই সংখ্যা দিয়ে ভাগ করা যাবে, পূর্ণ সংখ্যা পাবেন? আছে? নাই। তার মানে 2 আর 3 হচ্ছে সহমৌলিক সংখ্যা। এভাবে চিন্তা করতে পারি। আসেন দেখেন, অনেকে মনে করতে পারে স্যার 2ও তো মৌলিক, 3ও মৌলিক, তাহলে এটা সহমৌলিক। না, এটার উপরে কিছু ডিপেন্ড করে না। দেখেন আমি যদি বলি 8 আর 21, দেখেন তো 8 আর 21-এর মধ্যে কি কোনো মৌলিক সংখ্যা আছে? নাই কিন্তু। আচ্ছা, আমরা মৌলিক সংখ্যা তো একটু পরে পড়বো। তাহলে দেখেন 8 যে সংখ্যাটা আছে একে কি কি দিয়ে ভাগ যায়? 8 সংখ্যাটাকে আমরা 1 দিয়ে ভাগ করতে পারি, আবার কি 2 দিয়ে ভাগ করলে 4 পাওয়া যায়, 3 দিয়ে ভাগ যায় না, 4 দিয়ে ভাগ করলে আমরা কি 2 পাবো, 5 দিয়ে যায় না, 6 দিয়ে যায় না, 7 দিয়ে যায় না, 8 দিয়ে ভাগ করলে 1 পাবো। তার মানে 8-এর গুণনীয়কগুলো 1, 2, 4, 8। ওকে। আবার 21-এর যদি আমরা গুণনীয়কগুলো বের করি তাহলে 21কে 1 দিয়ে ভাগ যায়, 2 দিয়ে যায় না, 3 দিয়ে যায়, 3 সাথে 21, 4 দিয়ে যায় না, 5 দিয়ে যায় না, 6 দিয়ে যায় না, 7 দিয়ে যায়, আবার কি বলেন তো 21 দিয়ে যায়, তাই না? তাহলে এই যে এর 21-এর গুণনীয়কগুলোও আমরা পেয়ে গেলাম। এখন বলেন এই দুটার মধ্যে কমন বা সাধারণ গুণনীয়ক কে আছে? সাধারণ গুণনীয়ক কে আছে? 1 আছে। 1 বাদে কি আর কোনো সাধারণ গুণনীয়ক আছে? নাই। তার মানে কি এই 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 দুটো হচ্ছে পরস্পর কি বলেন তো সহমৌলিক সংখ্যা। সহমৌলিক সংখ্যা। তাহলে এখন দেখে মনে হচ্ছে যে আমরা তো এইভাবে করে গুণনীয়ক বের করে করব, দরকার নাই। কি করবেন? আপনি উপরে নিচে 8 আর 21কে উপরে নিচে দেন। এখন চিন্তা করেন 8 আর 21 কি কাটাকাটি করা যায়? এমন কি কোনো সংখ্যা আছে যেটাকে আপনি 8কেও ভাগ করতে পারবেন, 21কেও ভাগ করতে পারবেন? নাই। দেখেন, চিন্তা করেন 2 দিয়ে যায় না, 3 দিয়ে যায় না, 4 দিয়ে যায় না, 4 দিয়ে এটা যায়, এটা যায় না, 5 দিয়ে একটাও যায় না, 6 দিয়ে যাচ্ছে না, 7 দিয়ে এরকম করে 7 দিয়ে এটা যায়, উপরেরটা যায় না, এমন কোনো কিন্তু সংখ্যা নাই। তার মানে এটা পরস্পরের সহমৌলিক সংখ্যা। ক্লিয়ার? আচ্ছা, যদি সহমৌলিক সংখ্যা এখন যদি আমরা ক্লিয়ার হই তাহলে বলেন তো 6 আর 8 পরস্পরের সহমৌলিক কিনা? কি করব? 6 আর 8 উপরে নিচে লিখলাম। কাটাকাটি করা যায় কি যায় না? কাটাকাটি করা যায় কি যায় না? যায়। মানে কি আসতেছে? 3 দ্বিগুণী 6, 3 দ্বিগুণী হচ্ছে 6, মানে 2 দিয়ে কাটতে পারি, দুইটাই 2 দিয়ে যায়, কাটা যায়। 4 দ্বিগুণী 8, কাটাকাটি করা যায়। কাটাকাটি করা গেলেই এরা সহমৌলিক নয়। ক্লিয়ার? বুঝছি। তাহলে কোনটা সহমৌলিক কোনটা সহমৌলিক নয় ক্লিয়ার হয়েছে? এক বাদে সাধারণ গুণনীয়ক না থাকলে আমাদের হচ্ছে সহমৌলিক, এক বাদে যদি সাধারণ গুণনীয়ক থাকে তাহলে সহমৌলিক না। সিস্টেম কি? কাটাকাটি করা যদি যায় তাহলে আর সহমৌলিক হবে না, কাটাকাটি করা না গেলে সহমৌলিক। ক্লিয়ার? ওকে, সহমৌলিকটা আমরা ক্লিয়ার হয়ে গেলাম। এখন আসেন এইটার আমাদের আরেকটা খুবই ইম্পর্টেন্ট পার্ট, সেটা হচ্ছে কি বলেন তো মৌলিক সংখ্যার বিষয়টা। মৌলিক সংখ্যা তো প্রত্যেকটা পরীক্ষায় মৌলিক সংখ্যা নিয়ে কোশ্চেন আসে পরীক্ষায়। তো আপনারা কিভাবে করে এগুলো আসলে বুঝবেন আর এটার বেসিকটা আমি শেখাই দিচ্ছি। দেখেন মৌলিক সংখ্যা আসছে কোথা থেকে? মৌলিক সংখ্যা জিনিসটা আসছে হচ্ছে
স্বাভাবিক সংখ্যা থেকে। স্বাভাবিক সংখ্যা, বলেন তো স্বাভাবিক সংখ্যার ইংরেজিটা কি? স্বাভাবিক সংখ্যার ইংরেজিটা হচ্ছে ন্যাচারাল নাম্বার। কি? ন্যাচারাল নাম্বার, ঠিক আছে? ন্যাচারাল নাম্বার মানে স্বাভাবিক সংখ্যা। এখন প্রথমে তো জিজ্ঞাসা আসে যে স্বাভাবিক সংখ্যা জিনিসটা কি আসলে? আচ্ছা, স্বাভাবিক সংখ্যা জিনিসটা হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা। এটা কি বলেন? ধনাত্মক পূর্ণ সংখ্যা। তাহলে ধনাত্মক পূর্ণ সংখ্যা হইলে সেটা কি সংখ্যা হবে? স্বাভাবিক সংখ্যা হবে। আর ধনাত্মক পূর্ণ সংখ্যা যে আছে, এই ধনাত্মক পূর্ণ সংখ্যাকে আরও একভাবে বলতে পারি যে ধনাত্মক অখণ্ড সংখ্যা, মানে যেটা খণ্ডিত না, ধনাত্মক অখণ্ড সংখ্যা, সেটাকেই আমরা বলবো হচ্ছে স্বাভাবিক সংখ্যা। মানে কি? যদি কোনো ঋণাত্মক সংখ্যা থাকে, যেমন -1, -2, -3, -100, -5000, যাই বলেন না কেন, এরা কি স্বাভাবিক সংখ্যা হবে? মোটেও হবে না। কেন না? কারণ আমার ধনাত্মক সংখ্যা হইতে হবে। ধনাত্মক। এখন যদি বলি 0 কি স্বাভাবিক সংখ্যা হবে? না। 0 কি ধনাত্মক সংখ্যা? না। 0 ধনাত্মক না, ঋণাত্মক না, এটা হচ্ছে নিউট্রাল সংখ্যা, মানে নিরপেক্ষ সংখ্যা। তাহলে 0 কিন্তু ধনাত্মক না, ঋণাত্মক না, কিন্তু আমার লাগবে ধনাত্মক সংখ্যা। তাহলে স্বাভাবিক সংখ্যার মধ্যে কিন্তু 0 পড়বে না। তাহলে পড়বে কে? আপনি বলেন যে 4/3 মানে 4/3, এটা পড়বে? এটাও পড়বে না। কেন পড়বে না? কারণ এটা তো খণ্ডিত সংখ্যা, মানে এটা ভগ্নাংশ সংখ্যা। আমার লাগবে পূর্ণ সংখ্যা বা অখণ্ড সংখ্যা। তার মানে আপনাকে আমি যদি জিজ্ঞেস করি যে স্বাভাবিক সংখ্যার মধ্যে প্রথম কে পড়লো, প্রথমে পড়লো হচ্ছে 1 পড়লো, তারপরে কত আসে? 2 আসে, 3 আসে, মানে মাঝখানে যে দশমিক সংখ্যা বা খণ্ডিত সংখ্যা এগুলো কিন্তু আসবে না। হ্যাঁ, এরকম করে 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 সারা এই যে এরকম করে চলতে থাকবে, একবারে পুরাপুরি 100, 200, 1 লক্ষ, 2 লক্ষ, 1 কোটি, 5 কোটি, 20 কোটি, 500 কোটি, যাই বলেন না কেন, সবগুলাই কি স্বাভাবিক সংখ্যা। তাহলে স্বাভাবিক সংখ্যা মানে ধনাত্মক হইতে হবে, আবার পূর্ণ সংখ্যা হইতে হবে। ক্লিয়ার? আচ্ছা, ওকে। এখন এই স্বাভাবিক সংখ্যা যে আছে, স্বাভাবিক সংখ্যা কিন্তু 1 থেকে শুরু। হ্যাঁ, 1 থেকে শুরু হয় এবং এটা একবারে চলতেই থাকে, 1-এর পরে ধনাত্মক যত দূর যাওয়া যায়। এই যে স্বাভাবিক সংখ্যা যে আছে, স্বাভাবিক সংখ্যাকে আমরা 3টা ভাগে ভাগ করি। তার মধ্যে একটা ভাগের নাম হচ্ছে মৌলিক সংখ্যা, যেটা নিয়ে আমাদের সবচেয়ে কনসার্ন, তাই না? এটা নিয়ে আমরা পড়াশোনা করব, মৌলিক সংখ্যা। এটা জানি ইংরেজিটা কি? প্রাইম নাম্বার। হ্যাঁ, প্রাইম নাম্বার মানে মৌলিক সংখ্যা। আচ্ছা, আরেকটা সংখ্যা হচ্ছে অমৌলিক সংখ্যা বা যৌগিক সংখ্যা। অমৌলিক, হ্যাঁ, বা হচ্ছে কি বলেন তো, যৌগিক সংখ্যা। ইংরেজিটা কি? কম্পোজিট নাম্বার। এটার ইংরেজি হচ্ছে কম্পোজিট নাম্বার। হ্যাঁ, ওকে। তাহলে প্রাইম নাম্বার আর কম্পোজিট নাম্বার, দেখেন, যেটা এই প্রাইম নাম্বার আর কম্পোজিট নাম্বার বাদে স্বাভাবিক সংখ্যার মধ্যে আরও একটা জিনিস থাকে, যেটা মৌলিকও না, যৌগিকও না। এই জিনিসটা কি আসলে? এই জিনিসটার নাম হচ্ছে 1। 1 হচ্ছে এমন একটা সংখ্যা যেটা মৌলিকও না, যৌগিকও না। আচ্ছা, এখন জিজ্ঞেস করতে পারেন 1 কেন মৌলিক না? এখনই অ্যান্সার পেয়ে যাবেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, আগে শুনেন যে মৌলিক সংখ্যা কাকে বলে। মৌলিক সংখ্যা কাকে বলে? 1-এর চেয়ে বড় যে সংখ্যাকে 1 এবং ওই সংখ্যা বাদে আর কিছু দিয়ে ভাগ করা যায় না, অর্থাৎ আর কিছু দ্বারা বিভাজ্য নয়, সেই সংখ্যাটাই হচ্ছে মৌলিক সংখ্যা। তাহলে মৌলিক সংখ্যা মানে 1 আর ওই সংখ্যা বাদে আর কিছু দিয়ে ভাগ যাবে না, সহজ কথা। তাহলে যৌগিক সংখ্যা কি? 1 আর ওই সংখ্যা বাদে আরও কিছু দিয়ে যদি ভাগ যায়, তাহলে সেটা যৌগিক সংখ্যা। এখন এই সংখ্যাটা, এই যে মৌলিক সংখ্যার এবং যৌগিক সংখ্যার যে সংজ্ঞা দিলাম, এটা বাদেও মৌলিক সংখ্যার আরও সংজ্ঞা আছে। সেই সংজ্ঞা কি? ওই সংজ্ঞাটা থেকে আপনি 1-এর ডেফিনেশনটা পেয়ে যাবেন যে 1 কেন মৌলিক না। এটা ডেফিনেশনটা হচ্ছে, এটা মৌলিক সংখ্যা হচ্ছে এমন সংখ্যা যাদের গুণনীয়ক সংখ্যা হচ্ছে 2টি। কয়টি গুণনীয়ক বলেন দেখি? গুণনীয়ক আছে 2টি। আচ্ছা, এদের গুণনীয়ক হচ্ছে 2টি। আবার আমার যদি বলা হয় যে অমৌলিক সংখ্যা বা যৌগিক সংখ্যার গুণনীয়ক সংখ্যা হচ্ছে 2-এর বেশি। গুণনীয়ক সংখ্যা হচ্ছে কি? 2-এর যদি বেশি। গুণনীয়ক সংখ্যা যদি 2-এর বেশি হয়, তাহলে কি হবে বলেন তো? তাহলে সেটা আমাদের যৌগিক সংখ্যা হয়ে যাবে। তাহলে 1 নাম্বার কথা হচ্ছে, যদি মৌলিক হতে হয় তাহলে গুণনীয়ক হবে 2টা, যদি যৌগিক হতে হয় তাহলে গুণনীয়ক হবে 2-এর বেশি। আর আমরা একটু খেয়াল করি, দেখেন, মনে করেন আমি দিলাম হচ্ছে 2 কি একটা মৌলিক সংখ্যা কিনা? অ্যান্সার হচ্ছে যে 2-এর গুণনীয়ক কি? 1 এবং 2। তাহলে গুণনীয়ক কয়টা হলো? 2টা।
আচ্ছা 3 যদি বলি তাহলে এর গুণনীয়ক কি 1 এবং 3, গুণনীয়ক কত হইল 2টা। যদি আমি বলি 4, এর গুণনীয়ক কি হয় 1 দিয়ে ভাগ যায়, 2 দিয়ে ভাগ যায়, 4 দিয়ে ভাগ যায়, গুণনীয়ক হলো 3টা, তাই 2 এর বেশি। তাহলে 2টা গুণনীয়ককে বলবো আমরা মৌলিক সংখ্যা, 2 এর বেশি গুণনীয়ক হলে কি হবে যৌগিক সংখ্যা। আচ্ছা যদি 5 বলি, 5কে কি 1 আর 5 দিয়ে ভাগ যায়, আর কিছু দিয়ে ভাগ যায় যায় না। আচ্ছা এখানে যদি আমি 6 বলি, 6কে 1 দিয়েও ভাগ যায়, 2 দিয়েও ভাগ যায়, 3 দিয়েও ভাগ যায়, আবার 6 দিয়েও ভাগ যায়, 4টা দিয়ে ভাগ যাচ্ছে, তাহলে 2 এর বেশি গুণনীয়ক আছে, তার মানে ওটা যৌগিক সংখ্যা। আবার 7 যদি বলি, 7কে 1 আর 7 ছাড়া ভাগ যায় না, তার মানে এটা মৌলিক সংখ্যা। আবার 8 যদি বলি, 1 দিয়েও ভাগ যায়, 2 দিয়েও ভাগ যায়, আবার 4 দিয়েও ভাগ যায়, 8 দিয়েও ভাগ যায়, তার মানে এটা যৌগিক, 2 এর বেশি গুণনীয়ক। আবার 9কে যদি বলি, 9কে 1 দিয়ে ভাগ যায়, 3 দিয়ে ভাগ যায়, আবার 9 দিয়ে ভাগ যায়। 10কে যদি বলি 1 দিয়ে ভাগ যায়, হ্যাঁ, আবার 2 দিয়ে ভাগ যায়, 5 দিয়ে ভাগ যায়, 10 দিয়ে ভাগ যায়। তার মানে কি আমাদের এগুলোতে কি 2 এর বেশি গুণনীয়ক। কিন্তু 11 যদি বলি, 1 আর 11 বাদে আর কি কোনো গুণনীয়ক নাই। তার মানে এই ক্ষেত্রে এগুলো হচ্ছে কি আমাদের মৌলিক সংখ্যা, এগুলো যেগুলো হচ্ছে 2টা করে গুণনীয়ক আছে, 2 এর বেশি গুণনীয়ক হইলে যৌগিক সংখ্যা। ক্লিয়ার, বুঝছি। এখন বলেন 1 এর গুণনীয়ক কয়টা? 1 এমন একটা সংখ্যা যার গুণনীয়ক শুধুমাত্র একটাই। তাহলে 1 এর গুণনীয়ক তো 2টা না, সেজন্য মৌলিক না, কারণ 2টা হইলে মৌলিক হইতো, একটা যেহেতু সে ইন্ডিভিজুয়াল এক জায়গায় পড়ে গেছে। ক্লিয়ার, বুঝছি। আচ্ছা ঠিক আছে, আমরা কিন্তু ক্লিয়ার হয়ে গেলাম 1 কেন মৌলিক না, কারণ 1 এর গুণনীয়ক কয়টি? 1 এর গুণনীয়ক হচ্ছে একটি, এই কারণে এটা কিন্তু মৌলিক না। তাহলে আমরা বুঝে গেলাম যে মৌলিক সংখ্যার জিনিসটা। ওকে, তাহলে আমরা প্রথমত আমরা কিছু জিনিসগুলো যে শিখবো সেটা হচ্ছে 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা সম্পর্কে আগে ডিটেলস ইনফরমেশন শিখবো। ঠিক আছে, 1 থেকে 100 পর্যন্ত এটা আগে শিখি। হ্যাঁ, আচ্ছা 1 থেকে 100 পর্যন্ত শেখার জন্য প্রথমে 1 থেকে 100 পর্যন্ত যে মৌলিক সংখ্যাগুলো আছে, হ্যাঁ, সেগুলোর মধ্যে আমরা যদি বলি কোন দশকে কয়টা মৌলিক সংখ্যা আছে সেগুলো নিয়ে আমরা পড়াশোনা করব। তো সেটা নিয়ে আমরা একটু পড়াশোনা করি। এটার জন্য একটা আমরা ছন্দ, যে 4 4 2 2 3 2 2 3 2 1, এটা একটা কি, এটা একটা এমন একটা ছন্দ যেটা দিয়ে আপনার অনেক এমসিকিউ কভার করবে। ঠিক আছে, আপনাকে কেউ যদি বলে 10 থেকে 11 থেকে 20-এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টি, এটা দিয়ে বলতে পারবেন। 91 থেকে 100-এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টি, এটা দিয়ে বলতে পারবেন। কীরকম দেখেন, 1 থেকে 100 পর্যন্ত এই ছন্দটা কি, 1 থেকে 100 পর্যন্ত হচ্ছে যে এই 4টা মৌলিক সংখ্যা আছে 1 থেকে 10-এর মধ্যে। আবার দ্বিতীয়টা কি 11 থেকে 20-এর মধ্যেও আছে 4টা। আবার 21 থেকে 30-এর মধ্যে আছে 2টা। আবার 31 থেকে 40-এর মধ্যে কয়টা আছে 2টা। তারপরে 41 থেকে 50-এর মধ্যে কয়টা আছে 3টা। 51 থেকে 60-এর মধ্যে কয়টা 2টা। 61 থেকে 70-এর মধ্যে কয়টা 2টা। এরপরে 71 থেকে 80-এর মধ্যে 3টা। 81 থেকে 90-এর মধ্যে 2টা এবং 91 থেকে 100-এর মধ্যে 1টা। ঠিক আছে, তাহলে এই যে কোন দশকে কয়টা মৌলিক সংখ্যা আছে, হ্যাঁ, এটা আপনি এটা ঝাড়া মুখস্থ করে ফেলতে পারেন। আমি এইভাবে করে মুখস্থ করি, 4 4 2 2 3 2 2 3 2 1। প্রথমে 4টা নিছি, তারপরে 3টা করে নিছি। 4 4 2 2 4 4 2 2 3 2 2 3 2 1 4 4 2 2 3 2 2 3 2 1। ঠিক আছে, এভাবে মুখস্থ করে ফেলেন, তাহলে আপনার কোন দশকে কয়টা মৌলিক সংখ্যা আছে বলে দিতে পারবেন। আর টোটাল এই যে সবগুলো মৌলিক সংখ্যা, এই যে 1 থেকে 100 পর্যন্ত টোটাল তাহলে মৌলিক সংখ্যা কয়টি, এগুলো যদি আপনি যোগ করেন, হ্যাঁ, এগুলো যদি যোগ করেন যেই মানটা আপনি পাবেন, কত পাবেন জানেন? 25টি। তাহলে 1 থেকে 100 পর্যন্ত মোট মৌলিক সংখ্যা কয়টি? 25টি। 1 থেকে 10-এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টি? 4টি। 11 থেকে 20-এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টি? 4টি। 91 থেকে 100-এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টি? 1টি। এইভাবে করে ডিরেক্ট এইটা যদি মুখস্থ হয়ে থাকে একবারে আমরা কিন্তু পেয়ে যাবো, তাই না? ওকে, ক্লিয়ার। আচ্ছা এখন শুনেন, এখন আমরা মৌলিক সংখ্যার 1 থেকে 100-এর যে বিষয়টা আছে, এখানে আমরা কিছু জিনিস, কোনটা মৌলিক সংখ্যা, এরকমও কিছু কোশ্চেন আসে, এগুলো আমরা একটু এক এক করে সলভ করবো। দেখেন, প্রথমে আসেন 1 থেকে 10-এর মধ্যে যে মৌলিক সংখ্যাগুলো আছে, 1 থেকে 10-এর মধ্যে কি কি আছে? 1 তো মৌলিক না, 2 একটা মৌলিক, 3 একটা মৌলিক সংখ্যা, 5 একটা মৌলিক সংখ্যা, 7 একটা মৌলিক সংখ্যা। এই 4টা হচ্ছে মৌলিক সংখ্যা আছে না? ওকে, তাহলে দেখেন পৃথিবীতে এই যে 2 যে আছে, এই 2টা যে আছে, 2 কি জোড় না বিজোড়? জোড়। এই জোড় সংখ্যা হওয়ার পরে সে কিন্তু মৌলিক। পৃথিবীতে 2 বাদে পৃথিবীতে আর কোনো আলাদা কোনো উপাদান নাই যেটা জোড় কিন্তু মৌলিক। কেন? কারণ সেটা যদি জোড় সংখ্যা হয়ে থাকে তাহলে সেটা তো ওই সংখ্যা এবং 1 বাদেও ওই আরেকটা ওই যে 2 দ্বারা বিভাজ্য হবে, তাহলে তার মৌলিক হবে না। তার মানে আমরা বলতে পারি যে এই 2টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আপনাকে যদি বলা হয় সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা কোনটি, বলেন সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা কোনটি? ছোট
মৌলিক সংখ্যা কোনটি? অ্যান্সার কি হবে ভাইয়া বলেন তো? দুইটি, মানে দুই। সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা কি বলেন তো? দুই। আচ্ছা, সেকেন্ড, যদি বলি যে জোড় মৌলিক সংখ্যা কয়টি? জোড় মৌলিক সংখ্যা কয়টি বলেন তো? জোড় মৌলিক সংখ্যা পৃথিবীতে কয়টা আছে? অ্যান্সার হচ্ছে একটি। সেটির নাম কি? এখন যদি বলে জোড় মৌলিক সংখ্যা কোনটি, জোড় মৌলিক সংখ্যা কোনটি, যে কোনটা জোড় মৌলিক সংখ্যা বলেন তো? দুই। দুই একটা হচ্ছে একমাত্র হচ্ছে জোড় মৌলিক সংখ্যা, ঠিক আছে? দুই দিয়ে কিন্তু প্রায় সময় কোশ্চেন আসে, কোশ্চেন আসলে পারবেন না। দুই হচ্ছে একমাত্র জোড় মৌলিক সংখ্যা। ক্লিয়ার? বুঝছি। আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে এগুলো বুঝলাম। এখন আসেন আপনাকে যদি বলা হয় হ্যাঁ যে 1 থেকে 100-র মধ্যে কোনটা কোনটা মৌলিক, কোনটা কোনটা মৌলিক না, আপনি কীভাবে বুঝবেন? হ্যাঁ, এটা দেখেন 1 থেকে 100-র মধ্যে দেখে এক নাম্বার এক নজরে দেখেই ওকে চিনে ফেলতে হবে। যদি কোনো সংখ্যা জোড় হয় তাহলে সেটা কিন্তু আর মৌলিক হবে না, কারণ জোড় হলে সেটা দুই দ্বারা বিভাজ্য হয়ে যাবে। কোনো একটা সংখ্যার শেষে যদি 0 বা 5 থাকে, 0 তো জোড় হইলে তো 0 হয়ে যাচ্ছে, শেষে যদি 5 দেখেন সেটাও মৌলিক হবে না, ঠিক আছে? 1 থেকে 100-র মধ্যে কথা বলি, দেখেন 1 থেকে 100-র মধ্যে 7 দ্বারা ভাগ করে দেখার প্রয়োজন নাই। সেটা 7 দ্বারা ভাগ যায় কিনা সেটা ভাগ করে না দেখলেও চলে, ঠিক আছে? 7 দ্বারা ভাগ না করলেও চলে। কিভাবে? আপনি একটা জিনিস মাথায় রাখবেন যে শুধুমাত্র মানে এগুলো বাদে, এগুলো দ্বারা বিভাজ্য যদি না হয়ে থাকে তাহলে শুধুমাত্র 7 দ্বারা বিভাজ্য হবে এরকম 3টা সংখ্যা আছে। সেই 3টা সংখ্যা হচ্ছে, একটা হচ্ছে 49, একটা হচ্ছে 77 আর একটা হচ্ছে 91, ঠিক আছে? এরা 1 থেকে 10-এর মধ্যে আর কোনো সংখ্যা দ্বারা বিভাজ্য না, শুধুমাত্র 7 দ্বারা বিভাজ্য। আর মানে কথাটা বুঝেন, আপনাকে আমি যদি বলি যে 21, হ্যাঁ আপনি বলবেন এটা তো 7 দ্বারা বিভাজ্য, 3 7 21, কিন্তু এটা তো 3 দ্বারাও বিভাজ্য, তাই 3 দ্বারা বিভাজ্যতাতেই ওটা পড়ে যাবে। আমি আর শুধুমাত্র 7 দ্বারা যে আপনাকে ট্রাই করে দেখতে হবে, সেটা মনে রাখতে হবে যে 1 থেকে 100-র মধ্যে এই 3টা সংখ্যাই আছে, 49, 77 আর 91। ক্লিয়ার? বুঝছি। আচ্ছা, 3 দ্বারা বিভাজ্য যে আছে, 3 দ্বারা বিভাজ্যতা হচ্ছে অঙ্কগুলোর যোগফল যদি 3 দ্বারা বিভাজ্য হয়। অঙ্কগুলোর কি বলেন তো? যোগফল। যোগফল কি দ্বারা বিভাজ্য? 3 দ্বারা বিভাজ্য যদি হয় তাহলে সংখ্যাটাও 3 দ্বারা বিভাজ্য হবে, ঠিক আছে? এই আর কি সিস্টেম। যেমন আমাকে যদি বলা হয়, ধরেন একটা বড় সংখ্যা নিলাম যে 1 7 1, এই সংখ্যাটা কি 3 দ্বারা বিভাজ্য? অ্যান্সার হচ্ছে ইয়েস। কেন? এই যে 1 আর 7 আর 1 যোগ করলে কত হয় বলেন তো? 9। 1 আর 7 8, 1 এ 9, 9 কি 3 দ্বারা ভাগ যায়, তার মানে 171কেও 3 দ্বারা ভাগ যাবে। ক্লিয়ার? বুঝছি, পারবো। আচ্ছা ঠিক আছে, আসেন এখন আমরা ট্রাই করি যে কোনটা মৌলিক আর কোনটা মৌলিক না। এটা আমরা 1 থেকে 100-র মধ্যে ধুমধাম সুন্দর করে বের করে দিতে পারি কি না, ঠিক আছে? ঠিক আছে তো? আচ্ছা ঠিক আছে, সবাই পারবো আশা করি, তাই না? দেখেন আমরা এইটা একটু ট্রাই করলেই পারবো। আচ্ছা, আমরা প্রথমে নিয়ে নিলাম 87, তারপরে নিলাম মনে করেন 91, তারপরে নিলাম মনে করেন 23, তারপরে হচ্ছে 34, 56, তারপরে 53, 75, 77, তারপরে মনে করেন আমি দিলাম 67, আর তারপরে হচ্ছে 73, কি দিব তারপরে 57, তারপরে 47। আচ্ছা, এগুলো মৌলিক কিনা আমরা একটু ট্রাই করে দেখি। কীভাবে ট্রাই করব? নিচের কোনটি মৌলিক দেওয়া থাকে না, কীভাবে ট্রাই করব? আচ্ছা, ট্রাই করার সিস্টেমটা কি হবে? আপনার জাস্ট মাথার মধ্যে রাখতে হবে যে এই যে আমাদের যে এই যে 2 3 5 7 এই সংখ্যাগুলো দ্বারা যদি বিভাজ্য না হয় 1 থেকে 100-র মধ্যে সংখ্যা, তাহলে সেটা হচ্ছে মৌলিক সংখ্যা। ক্লিয়ার? 2 3 5 7, 2 মানে কি জোড় হবে না। আচ্ছা, প্রথমে দেখেন জোড় তো দেখেই আপনি চিনতে পারবেন, 2 দিয়ে ট্রাই করার দরকার আছে? জোড় যেগুলো সেগুলো মৌলিক হবেই না। তার মানে এখানে 34 আছে, মৌলিক হবেই না। হ্যাঁ, 56 আছে, মৌলিক হবেই না। যেটা জোড় সেটা কি আর ট্রাই করার কিছু আছে? এটা তো মৌলিক না। জোড় হইলেই মৌলিক না, দেখার সাথে সাথেই তো আউট, এটা তো মৌলিক না, শেষ। আচ্ছা, এগুলোর মধ্যে যেটা লাস্টে 5 আছে সেটা কি 5 দ্বারা বিভাজ্য হয়ে যাবে? কারণ আমি বলছি কি 5 বা 0 থাকলে সেটা 5 দ্বারা বিভাজ্য, তাহলে 5 থাকলে 5 দ্বারা বিভাজ্য, এটাও মৌলিক না। থাকলো কি? আমাদের 2 আর 5 দিয়ে আমাদের ট্রাই করারই দরকার নাই, তাই না? 2 আর 5 দিয়ে ট্রাই করার দরকার আছে? কিচ্ছু দরকার নাই। এটা আমরা তো দেখেই বলতে পারবো জোর না হইলে, জোর হইলে মৌলিক না,
আবার লাস্টে 5 থাকলে মৌলিক না, শেষ। আচ্ছা, এরপরের কাহিনী 7 দ্বারা বিভাজ্য। আমি কি বলছি, 1 থেকে 100-র মধ্যে 7 দ্বারা বিভাজ্য, শুধু 7 দ্বারা বিভাজ্য 3টা সংখ্যা আছে। একটা হচ্ছে 91, একটা হচ্ছে 77, হ্যাঁ, আরেকটা কি বলেন তো, আরেকটা হচ্ছে 49। মানে 49, 77 আর 91 বাদে আর কোনোটা আমাকে 7 দিয়ে ট্রাই করে দেখতে হবে না। তার মানে এটা মুখস্থ, 7 দ্বারা বিভাজ্যতা ধরে ধরে মুখস্থ, শেষ। আপনি শুধু এখন দেখবেন, শুধু দেখবেন কি বলেন তো, 3 দ্বারা বিভাজ্য হয় কিনা। 3 দ্বারা বিভাজ্য মানে কি, এই যে দেখেন 8 আর 7 যোগ করলে 15 হয়। 15 কি 3 দ্বারা বিভাজ্য? ইয়েস, 15 3 দ্বারা বিভাজ্য, তাহলে মৌলিক না, কারণ 3 দ্বারা বিভাজ্য হয়ে গেছে। 5 আর 3 যোগ করলে কত হয়? 8। 8 কি 3 দ্বারা বিভাজ্য? না, তার মানে এটা মৌলিক সংখ্যা। কারণ আপনি বাকি 3টা তো ট্রাই করেই ফেলছেন। বাকি 3টা কেমনে ট্রাই করছেন? জোর যদি হইতো কাটা দিছি, যদি লাস্টে 5 বা 0 আছে কাটা দিছি, যদি ওই 7 দ্বারা বিভাজ্য যদি 49, 77, 91 আছে কাটা দিছে, তাহলে থাকলো কি 3 দ্বারা বিভাজ্যতা। শুধু আপনি যোগফলটা চিন্তা করবেন যে এই দুটো যোগ করলে কত হয়, 8 এর সাথে হচ্ছে 13, 13 কি 3 দ্বারা বিভাজ্য? না, তার মানে এটা হচ্ছে মৌলিক সংখ্যা, কারণ 3 দ্বারাও বিভাজ্য হচ্ছে না, তার মানে এটা মৌলিক সংখ্যা। আচ্ছা, এই দুটো যোগ করলে কত আসে? 10, 10 কি 3 দ্বারা বিভাজ্য? না, তার মানে এটাও 3 দ্বারা বিভাজ্য না, যেহেতু এটাও মৌলিক সংখ্যা। দেখেন 5 আর 7 যোগ করলে কত হয়? 12, 12 কি 3 দ্বারা বিভাজ্য? ইয়েস, এটা 3 দ্বারা বিভাজ্য, তার মানে এটা আর মৌলিক হবে না। এই দুটো যোগ করলে কত হয়? 11, 11 কি 3 দ্বারা বিভাজ্য? না, 11 3 দ্বারা বিভাজ্য না, তার মানে এটা মৌলিক হবে। ক্লিয়ার? বুঝছি। তাহলে এত সহজে কিন্তু আমরা 1 থেকে 100 পর্যন্ত যেটাই বলেন না কেন মৌলিক সংখ্যা আমরা বের করে ফেলতে পারবো। যদি বলি 97, দেখেন 97, প্রথমে চিন্তা করেন, 2 দ্বারা কি বিভাজ্য হবে? জোর না, 2 দ্বারা না, লাস্টে 5 আছে নাই, তার মানে 5 দ্বারা না। 7 দ্বারা কি হবে? 49, 77, 91 পরে না, তার মানে 7 দ্বারা না। শুধুমাত্র যোগ করে দেখতে হবে এটা যোগফলটা 3 দ্বারা যায় কিনা। এটা যোগফল কত? 16, 16 কি 3 দিয়ে যায়? যায় না, তার মানে এটা মৌলিক। এটা একটা 97 একটা মৌলিক। ক্লিয়ার? মানে ওই যে 91 থেকে 100-র মধ্যে একটাই মৌলিক আছে, সেটা হচ্ছে 97। 100 পর্যন্ত মৌলিক ক্লিয়ার হলো। এখন দেখেন, এখন নরমাল পরীক্ষাগুলোতে 1 থেকে 100-র মধ্যে মৌলিকগুলাই অপশনে আসে। এখন বিভিন্ন পরীক্ষাগুলো আছে না, যেগুলোতে একটু কঠিন কোশ্চেন দেয়, সেগুলো তো বড় বড় কোশ্চেনও দিবে না, বড় বড় দিল। ধরেন আপনার চেক করতে হইল যে 181 সংখ্যাটা মৌলিক কিনা, অথবা আপনাকে বলা হইল যে 205 সংখ্যাটা মৌলিক কিনা, এটা বলতে পারে না। আচ্ছা, অথবা বলতে পারে যে 221 সংখ্যাটা মৌলিক কিনা। দেখেন কাহিনিটা দেখেন, খুবই ইম্পর্টেন্ট দিচ্ছি। আচ্ছা, আবার যদি বলা হয় যে 133 সংখ্যাটা মৌলিক কিনা, অথবা আমরা বললাম 257 সংখ্যাটা মৌলিক কিনা, খেয়াল করেন। তারপরে আমরা বললাম ধরেন যে 300 কত দিব, 300 মনে করেন 37 সংখ্যাটা মৌলিক কিনা। ওকে, এগুলো আমরা চেক করি। একটু বড় সংখ্যা দেখে নিলাম, ঠিক আছে। এগুলো কেমনি চেক করব, কি সিস্টেম কি হবে, কোশ্চেন আসে। আচ্ছা, সিস্টেমটা আমি শিখাই দিচ্ছি। আমার কিন্তু বইয়ের মধ্যে এটার একটা শর্টকাটে বিভাজ্যতা বের করার একটা সিস্টেম দেয়া আছে, কিন্তু আমি আপনাদেরকে শেখাবো একবার বেসিক সিস্টেমটা। আমি বলছি না যে বই থেকে আপনারা শর্টকাটগুলো দেখে নেবেন, সুন্দর করে দেখে নেবেন, মাঝে মাঝে শর্টকাটও দেখাবো যে এটার দরকার আছে। এটা আপনাদেরকে একবারে বেসিকটা শিখে যান। দেখেন 181 যে সংখ্যাটা আছে এইটা মৌলিক কিনা এটা যাচাই করবেন কেমনে, শুনেন। আপনি দেখেন, হ্যাঁ, নর্মালি যেই সংখ্যাগুলো আপনার দেওয়া থাকবে সেটা মৌলিক কিনা, সেই সংখ্যাগুলো দেখবেন যে নর্মালি 100-র মধ্যে থাকে। যদি না হয় তাহলে মোটামুটি 400-র মধ্যে থাকবে। আচ্ছা, 1 থেকে 20-এর মধ্যে যে মৌলিক সংখ্যাগুলো আছে সেগুলো কী কী? 2, 3, 5, 7, তারপরে কি 11, 13, হ্যাঁ, 17, 19, ঠিক আছে। এগুলো হচ্ছে আমাদের 1 থেকে কি পর্যন্ত বলেন তো, 1 থেকে 20 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো, ঠিক আছে। 1 থেকে 20 পর্যন্ত যে মৌলিক সংখ্যা, এর উপরে যদি থাকে তারপরে কি 23, 23, 27 আসবে, তাই না? 23 আসবে, 29 আসবে, এগুলো আসবে, আসলো, সমস্যা নাই। এখন শুনেন, নিয়মটা হচ্ছে এরকম। ধরেন আমি 181 মৌলিক কিনা এটা যাচাই করতে যাব। এখন আমি দেখব এই মৌলিক সংখ্যাগুলোর কার স্কোয়ার, কোন সংখ্যাটার স্কোয়ার এর জাস্ট ইমিডিয়েট নিচে, এর চেয়ে বড় হওয়া যাবে না। আপনি দেখেন 2-এর বর্গ করলে 4, 3-এর বর্গ করলে 9, 5-এর বর্গ করলে 25, 7-এর বর্গ, দেখেন বর্গগুলো আপনি আগে চিন্তা করেন, এগুলো বর্গগুলো, হ্যাঁ। 2-এর বর্গ কত? 4, 3-এর বর্গ হচ্ছে 9, 3 আর 3 গুণ করলে 9, 5 আর 5 গুণ করলে 25, 7 আর 7 গুণ করলে 49,
11 আর 11 গুণ করলে 11 11 121, 13 আর 13 গুণ করলে 169, ঠিক আছে? তাহলে মুখস্থ রেখে দিবেন। তারপরে আপনাদের 17 17 যদি গুণ করেন তাহলে কত আসবে বলেন তো? 289। 19 আর 19 যদি গুণ করা যায় 361 আসবে, ঠিক আছে? ওকে, আপনি জাস্ট চেক করবেন যে দেখেন 181-র ইমিডিয়েট নিচে 169 আছে, কারণ তার উপরে যে 17 স্কোয়ার তো 289 পার হয়ে গেছে। তার মানে কার স্কোয়ার এটা? 169টা কার স্কোয়ার? 13-র উপরে স্কোয়ার না? তার মানে 13 পর্যন্ত আপনাকে চেক করতে হবে। 13 পর্যন্ত চেক করতে হবে মানে কি? সংখ্যাটা এগুলোর মধ্যে কোনো কিছু দিয়ে বিভাজ্য কিনা। কিভাবে চেক করবেন? মুহূর্তের মধ্যে চেক জানে কি কি হয়ে যায়। আপনি 2 3 আপনাকে চেক করতে হবে 2 3 5 7 11 13 চেক করতে হবে না। আপনি তো দেখে বলবেন আরে এত কঠিন কেন, পারবো না। না পারার কিচ্ছু নাই। দেখেন জোর তো, এটা কি জোর? না। জোর যদি না হয় তাহলে কি মৌলিক হবে? তাহলে মানে জোর যদি না হয় তাহলে কি 2 দ্বারা বিভাজ্য হবে? 2 দ্বারা বিভাজ্য না। তাহলে গেল একটা চেক চলে গেল যে 2 দ্বারা এটা বিভাজ্য না। আপনি চেকটা দেখেন যে কীভাবে করে করবেন। 2 দ্বারা বিভাজ্য না। আচ্ছা, 5 দ্বারা বিভাজ্যতা সঙ্গে সঙ্গে আমরা চেক করি লাস্টে, যেহেতু 5 নেই তাহলে কি 5 দ্বারা বিভাজ্য না। আবার এগুলো যদি আমরা যোগ করি বলেন তো, 11 আর যোগ করলে 9, 9 আর 1 কত? 10। 10 কি 3 দ্বারা যায় না? তার মানে 3 দ্বারাও বিভাজ্য না। লাস্টে 5 নেই তাই 5 দ্বারা বিভাজ্য না। 7 দ্বারা বিভাজ্যতা কিন্তু আপনাকে করতে হবে। এখন আপনাকে দেখেন 7 11 13 দ্বারা বিভাজ্যতা করতে হবে। এইটারই শর্টকাট আমার ম্যাজিক ম্যাথ বইয়ে দেওয়া আছে। আমি এখন শর্টকাট শিখাবো না। এখন কি করব? বেসিক দিয়ে করলেও যে খুব বেশি সময় লাগবে তা না। 181 সংখ্যাটা 7 দ্বারা বিভাজ্য কিনা সেটা যদি আপনি চিন্তা করেন, আপনি 181-কে 7 দ্বারা ভাগ করবেন, তাই না? এই যে দেখেন 181 7 দ্বিগুণে কত হয়? 14। তাহলে এখানে আসলো 14, তাহলে বিয়োগ করলে কত আসে? 4। 4 আর 1 41। 41 কি 7 দিয়ে যায়? যায় না। তার মানে এইটা 7 দ্বারা কিন্তু বিভাজ্য না। 7 দ্বারা বিভাজ্য না। ক্লিয়ার? বুঝেছেন? মানে 7 একটা নিচে দিয়ে আপনি এইভাবে করে ট্রাই করবেন। 181-কে এবার আমরা 11 দ্বারা ভাগ করবো। এই যে দেখেন এবার 11, তারপরে 13। 11 দ্বারা যদি ভাগ করি, আপনি চিন্তা করেন যে 11 দিয়ে যদি করি, 11-কে 11, তাহলে 18 থেকে 11 বাদ দিলে থাকে 7। 7 আর 1 মানে 71। 71 কি 11 দিয়ে ভাগ যায়? যায় না। 6 11 66, 7 11 77 হলে যাইতো। তার মানে এটাও হচ্ছে না। লাস্ট হচ্ছে 181-কে আমরা কত? 13 দিয়ে ভাগ করে দেখবো। 13 দিয়ে ভাগ, 13 দিয়ে যদি ভাগ করেন দেখেন, হ্যাঁ 13-কে হচ্ছে 13, এখানে যদি 13 দেন, 18 থেকে 13 বিয়োগ করলে হচ্ছে 5। 5 আর 1 হচ্ছে 51। তাহলে বলেন তো 51 কি 13 দ্বারা বিভাজ্য? আমরা জানি 13-কে 13, 13 দুগুণে 26, 3 13 39, 4 13 তো 52, 51 তো না। তার মানে এটাও 13 দ্বারাও বিভাজ্য না। তার মানে 181 সংখ্যাটা কি একটা মৌলিক সংখ্যা। ক্লিয়ার? বুঝেছি? তাহলে আমাদেরকে ট্রাই করে দেখতে হবে এইসব জিনিসগুলো। কিন্তু আপনি যদি বলেন যে স্যার এটা তো আপনারই করতে তো 3 মিনিট সময় লাগলো, এটা বুঝাইতে 3 মিনিট সময় লাগছে। আপনি যদি করতে যান, আপনি করতে গেলে এত সময় লাগবে না। দেখেন যে আপনি তো মুহূর্তের মধ্যে, এটা জোর না 2 দিয়ে নাই, আপনি কি এরকম করে বলবেন যে 2 দিয়ে না? এরকম করে তো বলার কিছু নাই। এটা জোর না আসলে সেই জন্য 2 দিয়ে যাবে না। তারপরে যোগ করে দেখতেছি 7, তার মানে 3 দিয়ে যাবে না। তারপরে লাস্টে 5 আছে, তার মানে তো 5 দ্বারা বিভাজ্য। 5 দ্বারা বিভাজ্য হইলে এটা আর কি মৌলিক হবে না। শেষ। করতে কিন্তু সময় লাগবে না, এটা করতে সময় লাগবে না। হ্যাঁ, কোনো মানে টেনশনের কিছু নাই। এটা কিন্তু একটা বড় বিষয় যে আমি যখন অনেক সময় যখন আমি করাই, অনেকে বলে স্যার আপনার করতে তো অনেক সময় লাগলো। আমি বুঝাইতে সময় লাগছে, এটা মানে করতে সময় লাগে না। বুঝানো আর করার মধ্যে কিন্তু তফাৎ আছে। আপনি খুব তাড়াতাড়ি করতে পারবেন, টেনশন নেওয়ার কিছু নাই। দেখেন এটা 2 দিয়ে যায় না, 3 দিয়ে যাবে কি? 2 2 4 আর 1 5 হয়। 5 তো 3 দিয়ে যায় না, তার মানে 3 দিয়েও যাবে না। 2 দিয়ে যায় না, 3 দিয়ে যায় না। তারপরে 5 দিয়ে যাবে, লাস্টে 5 নেই, 5 দিয়ে যাবে না। এরপরে আমরা যদি 7 দিয়ে, এই যে আপনি দেখেন 221 সংখ্যাটা যে আছে, আমরা তো এই যে 13 পর্যন্ত হিসাব করব, কারণ এর উপরে 289 তো হচ্ছে 17 স্কোয়ার, ওটা তো পার হয়ে গেছে, মানে 13 পর্যন্ত হিসাবটা করতে হবে। এখন দেখেন যে 7 11 আর 13 এগুলো আপনি ভাগ করে করে ট্রাই করেন, ভাগ করে করে দেখেন। কাটেন, 3 সাথে হচ্ছে 21, তাহলে এখানে যদি 21 দেন 1 1 11, 11-কে তো 7 দিয়ে যায় না, তার মানে এটা 7 দিয়েও ভাগ যায় না। এখন আপনি 11 দিয়ে করেন, 221 ভাগ হচ্ছে 11, তাহলে 11 দ্বিগুণে কত আসে? 22, তাহলে ভাগশেষ তো 1 থাকে, তার মানে সেটাও কিন্তু আপনাদের 11 দিয়েও ভাগ যাচ্ছে না। এইবার আসেন 13 দিয়ে ভাগ, 13, তাহলে 13 দিয়ে যদি ভাগ করি, 13-কে আসে 13, বলেন তো 22 থেকে 13 বিয়োগ করলে কত আসে? 22 থেকে 13 বিয়োগ করলে হচ্ছে 9, 9 আর 1 মিলে হচ্ছে 91। আমরা জানি 13 নামটা যার মুখস্থ আছে তাদের সবারই জানার কথা যে 7 13 হচ্ছে 91। অথবা আপনি এভাবে করেও চিন্তা করতে পারেন যে 13 এইভাবে করে যদি দিয়েই করেন, অনেকে বুঝবেন না ওইভাবে, যে 13-কে হচ্ছে 13, এখানে আসলো 91, এখানে কিন্তু 7 3 সাথে 21, 7 হচ্ছে 7 আর 2 9, এটা কিন্তু 17 দিয়ে কাটাকাটি চলে গেছে। মানে এই 221 এমন একটা সংখ্যা যেটা কিন্তু 13 এবং 17 দুইটা দিয়ে ভাগ যায়।
কারণ এই যে দেখেন 13 দিয়ে ভাগ করলে 17 পাইছেন, এখন 17 দিয়ে ভাগ করলে 13 পাইতেন। বিষয়টা হচ্ছে এইটা তার মানে মৌলিক, এটা কিন্তু মৌলিক হবে না, যেটা মৌলিক হচ্ছে না সেটা আমরা কাটা দিচ্ছি, তার মানে এইটা 13 এবং 17 দুটা দিয়ে যেহেতু ভাগ যায় এটা মৌলিক নয়। ক্লিয়ার? তাহলে এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট সংখ্যা। হ্যাঁ, মানে কোন সংখ্যাগুলো খুব ইম্পর্টেন্ট হয়, মানে বড় বড় যদি পরীক্ষায় আসে সেটা কোন সংখ্যাটা ইম্পর্টেন্ট হয়। দেখেন আপনার যদি কোনো একটা সংখ্যা যখন লাস্টে 5 থাকে, যোগ করে 3 দ্বারা বিভাজ্য হয়, এই সংখ্যাগুলো কিন্তু সহজেই বের করা যায়। কিন্তু কোনো একটা সংখ্যা যদি মৌলিক সংখ্যার গুণফল হয়, তাহলে মৌলিক সংখ্যার গুণফল যদি ওই সংখ্যাটা, যেমন 13 আর 17 গুণ করলে 221 আসছে, এটা কিন্তু আর পৃথিবীতে আর কোনো সংখ্যা দ্বারা বিভাজ্য না, তাই এটা বের করা কঠিন। তাই এই সংখ্যাগুলো ইম্পর্টেন্ট হয়। আপনাদের দেখবেন পরীক্ষার ক্ষেত্রে 221টা প্রচুর বার আসছে, কারণ এটা হচ্ছে দুইটা মৌলিক সংখ্যার গুণফল। কথা বুঝেছেন? এইটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে, ঠিক আছে? আচ্ছা, এবার দেখেন 133 যদি আমাদের হিসাবটা আসে, তাহলে বলেন তো এইবার কি আমি 13 এর স্কোয়ার তো 169, তাহলে 13 দিয়ে কি এখন আর আমার যাচাই করার দরকার আছে? দরকার নাই। কেন? কারণ 133 এর চেয়ে বড় হয়ে গেছে 169, তার মানে আমি 11 পর্যন্ত আমরা আসলে করব যাচাইটা। তার মানে আমরা কি কি দিয়ে যাচাই করব? 2, 3, 5, 7 আর 11। আসেন, এটা জোর না, তাহলে 2 দিয়ে বিভাজ্য না, এগুলো যোগ করে দিই, এগুলো যোগ করে দিলে আসে 7। তার মানে কি 7 তো 3 দ্বারা ভাগ যায় না, তার মানে অ্যাকচুয়ালি 3 দ্বারা বিভাজ্য না। লাস্টে 5 বা 0 নাই, 5 দ্বারা বিভাজ্য না। এখন 7 আর 11টা আমরা ভাগ করে দেখব। দেখেন 7 দ্বারা যদি আমি ভাগ করি, 133কে আমরা যদি 7 দ্বারা ভাগ করি, তাহলে আমরা পাচ্ছি 7 থেকে হচ্ছে 7, আর বিয়োগ করলে কত আসে? 6 আসে। তা 6 আর 3 কি? 63। তাহলে 6, 9 কত? 7, 9 হচ্ছে 63। 7, 9 যেহেতু 63, তার মানে এখানে এটা কিন্তু 9 আমাদের কত? 7 দ্বারা বিভাজ্য হয়ে যাচ্ছে, তাই না? এটা কিন্তু 7 দ্বারা বিভাজ্য হয়ে যাচ্ছে, তাহলে এটা কি আর মৌলিক হবে না? ঠিক আছে, তাহলে আমরা দেখতেছি এটা কিন্তু একটা 7 দ্বারা বিভাজ্য সংখ্যা। তার মানে 133 সংখ্যাটা হচ্ছে একটা 7 দ্বারা বিভাজ্য সংখ্যা। তাই আমাদেরকে এই যে এটা দ্বারা বিভাজ্য হয়ে গেছে, আমার আর এটা চেক করারও দরকার নেই, যে কোনো একটা দ্বারা বিভাজ্য হলেই সেটা মৌলিক হবে না। এইবার আসেন, এইবার আমরা যদি বলি 257, এই সংখ্যাটার কথা চিন্তা করি। বলেন তো এইবার কোন পর্যন্ত ট্রাই করবেন? 257। দেখেন এখানে কি আছে? 289, তাহলে এত দূর পর্যন্ত যাওয়ার দরকার নেই। 13 এর স্কোয়ার হচ্ছে 169, 13 পর্যন্ত আমাকে চেক করতে হবে। মানে 2, 3, 5, 7, 11, 13 এই পর্যন্ত চেক করতে হবে। প্রথম কথা, জোর না, তাই 2 দ্বারা বিভাজ্য না। যোগ করলে 7 সাথে 14 পাওয়া যায়, 14 3 দ্বারা বিভাজ্য না। লাস্টে 5 নাই বা 0 নাই, তাই 5 দ্বারা বিভাজ্য না। এখন আমরা যদি চিন্তা করি যে 7 দ্বারা বিভাজ্য কিনা, 7 দিয়ে ভাগ করেন। 7 দিয়ে ভাগ করলে কি আসবে? 3 সাথে হচ্ছে 21, 4, 7, 47। 47কে 7 দিয়ে ভাগ যায় না, তার মানে এটা 7 দ্বারাও বিভাজ্য হচ্ছে না। এবার আমরা যদি চিন্তা করি যে 11 দ্বারা বিভাজ্য কিনা, দেখেন 11 দ্বারা, তাহলে আমরা কি পাচ্ছি? 11 দ্বিগুণে হচ্ছে 22, 11 দ্বিগুণে যেহেতু 22, তাহলে আমরা কি পাবো? দেখেন বিয়োগ করলে আস্তে আস্তে 3, 7, 37। 37কে কি 11 দিয়ে ভাগ যায়? যায় না, তার মানে 11 দিয়েও বিভাজ্য হবে না। 257 ভাগ হচ্ছে, এবার আমরা 13 করব। আচ্ছা, 13 দ্বিগুণে তো 26, তাহলে বেশি হয়ে যাচ্ছে। 13কে আস্তে আস্তে হচ্ছে 13, তাহলে 25 থেকে 13 বিয়োগ করলে আসে 12, মানে 127। 127কে কি 13 দিয়ে ভাগ যায়? অ্যান্সার হচ্ছে না, কারণ 13 গুণন 10 করলে আসে যেহেতু 130, 13 গুণন 9 করলে 117 আসবে, 127 আসতেছে না। তার মানে আমাদের এটা 13 দ্বারাও বিভাজ্য না। তার মানে এইটা কি একটা, এই জিনিসটা একটা কি বলেন তো? মৌলিক সংখ্যা। ঠিক আছে, ক্লিয়ার? তাহলে আপনারা আমাকে কমেন্ট করে বলেন 337 সংখ্যাটা আসলে মৌলিক কিনা, এটা আপনারা একটু কমেন্ট করেন। কমেন্ট করলে আমি বুঝতে পারবো যে আসলে আপনারা শিখছেন কি শিখেন নাই। তো আমাদের ধারাবাহিকভাবে ম্যাজিক ম্যাথ বইয়ের উপরে ক্লাস চলতে থাকবে। ম্যাজিক ম্যাথ বইটা থেকে প্র্যাকটিস করতে থাকেন, ইনশাল্লাহ আপনারা এই ধরনের টপিকগুলো সম্পর্কে পুরা ক্লিয়ার হয়ে যাবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।